হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমরা ক্রেবস চক্র এই বিষয়ক আলোচনা করব। হ্যাঁ, আমার ছাত্রী মিনতির অনুরোধে এই ভিডিওটা। আচ্ছা, ক্রেবস চক্র হলো জীবদেহের একটি জৈবনিক প্রক্রিয়া, শ্বসন, তার একটা পর্যায়। হ্যাঁ, এবার এই শ্বসন ব্যাপারটা কি? শ্বসন এমনিতে তোমরা জানো যে আমরা প্রতি মুহূর্তে শ্বাসকার্য করে চলেছি। হ্যাঁ, অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। তো সেটাই হলো শ্বাসকার্য বা বহিঃশ্বসন। হ্যাঁ, এইবার এটাই যখন কোষীয় স্তরে হয়, সেলুলার লেভেলে হয়, তখন কি হয়, একটা বিশেষ জৈব রাসায়নিক বিক্রিয়া হয়, যার ফলে কোষস্থ যে খাদ্যবস্তু থাকে সেইটা জারিত হয় এবং তার মধ্যে যে স্থৈতিক শক্তি আছে সেইটা গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত বা মুক্ত হয়। এবং এই শক্তিটা কিসের জন্য লাগে? নানান রকম বিপাকীয় কার্যাবলীর জন্য প্রয়োজন হয়। ঠিক আছে, এবার সেই শক্তি মুক্ত হয় এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড ও সামান্য পরিমাণ জল মুক্ত হয়। এই ব্যাপারটাকে বলা হয়, এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন। হ্যাঁ, মানে কোষীয় শ্বসন। ঠিক আছে, বা অন্তঃশ্বসনও বলা হয়। আচ্ছা, তার দ্বিতীয় পর্যায় যেটা, সেটা হলো ক্রেবস চক্র। হ্যাঁ, এবার ক্রেবস চক্র আমরা বলতে তাহলে আমরা কাকে বুঝবো? যে ক্রেবস চক্র একটা অনেকগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ার একটা পর্যায়ক্রমিক একটা চক্রাকার আর কি, যেখানে কিনা জীবদেহে উৎপাদিত অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ, এই একটা জৈব যৌগ, সেইটা জারিত হয়ে বা আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব উৎসেচকের উপস্থিতিতে, হ্যাঁ, এইটা জারিত হয়ে অনেকগুলো জৈব অ্যাসিড তৈরি করার মাধ্যমে একটা চক্রাকার পথে অনেকগুলো জৈব অ্যাসিড তৈরি করতে করতে যায় এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং তৈরি হয় এবং পরিত্যাগ করে। আর তার সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে মানে তৈরি হয় আর কি, মানে এই চক্রাকারে যখন এই পর্যায়ক্রমিক যে বিক্রিয়াটা হতে থাকে, তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডের অণুও তৈরি হয়। আর তার সঙ্গে সঙ্গে বিজারিত তোমার এনএডি, যেটাকে বলা হয় বিজারিত এনএডি মানে এনএডিএইচ, হ্যাঁ, বা নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড, এইটা তৈরি হয়। হ্যাঁ, শক্তি উন্মুক্ত হয়, এই ব্যাপারটাকে বলা হয়। এবং এই চক্রাকার পথে এই সমস্ত জৈব যৌগগুলো তৈরি হতে হতে, মানে জৈব অ্যাসিডগুলো নানান রকমভাবে তৈরি হতে হতে আসে। এই ঘটনাটাকে বলা হয় ক্রেবস চক্র। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে টিসিএ সাইকেলও বলা হয়। আচ্ছা, ক্রেবস চক্র কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে 1937 সালে এই যে তোমরা ছবিটা দেখছো, এই বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, উনি এই ক্রেবস চক্রের প্রত্যেকটা পর্যায়ে বিশদভাবে বর্ণনা করেছিলেন। হ্যাঁ, সেই থেকেই ওনার নামানুসারে এটাকে ক্রেবস চক্র বলা হয়। আচ্ছা, এবার এটাকে টিসিএ সাইকেলও বলা হয়। টিসিএ এই জন্য বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এবার ট্রাইকার্বক্সিলিক কেন বলা হয়? কেননা ক্রেবস চক্রে যে প্রথম অ্যাসিডটা যেটা তৈরি হয়, আমি তো বললাম অনেকগুলো জৈব অ্যাসিড তৈরি হয় এটার মধ্যে দিয়ে। হ্যাঁ, তো যে প্রথম যে জৈব যৌগটা, যে অ্যাসিডটা তৈরি হয়, সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এবার সেই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিল গ্রুপ রয়েছে। হ্যাঁ, কার্বক্সিল গ্রুপ তোমরা জানো, COOH, COOH এইভাবে লেখা হয়।
তো যখন কিনা সাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত আমরা লিখি তার মধ্যে 3টে কার্বক্সিলিক গ্রুপ আসে, সেই জন্যে এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয় আর কি, সাইট্রিক অ্যাসিডকে। তো এই জন্যই এই চক্রটার নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। আর সাইট্রিক অ্যাসিড সাইকেল তো বলাই হয়, তার কারণ হচ্ছে এটা প্রথম যে জৈব যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এবার দেখো এখানে কোষীয় শ্বসন, যেটা আমি বললাম একটু আগে, যে সেলুলার লেভেলে যখন কিনা শ্বসন বস্তু অক্সিজেনের উপস্থিতিতে জারিত হচ্ছে, হ্যাঁ, এবং সেটা কি হচ্ছে না, সবসময় যে অক্সিজেনের উপস্থিতি হয় তা নয়, হ্যাঁ, কোষীয় বস্তু জারিত হচ্ছে, খাদ্যবস্তু জারিত হচ্ছে এবং শক্তি উৎপাদিত হচ্ছে, তার থেকে এনার্জি পাওয়া যাচ্ছে, এটিপি তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে কোষীয় শ্বসন। হ্যাঁ, এইবার সেই কোষীয় শ্বসনের কতগুলো ধাপ রয়েছে, পর্যায় রয়েছে। হ্যাঁ, ধরে নিতে পারো 3টে পর্যায়। হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রথম পর্যায়, যেখানে কিনা প্রধানত গ্লুকোজ বা শর্করা, হ্যাঁ, আমি প্রধানত এই জন্যই বললাম কারণ অনেক মানে কিছু কিছু ক্ষেত্রে, অনেক সময় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেটাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় শ্বসন, যেখানে কিনা এই গ্লুকোজের পরিবর্তে কিন্তু সেটা যে খাদ্যবস্তু যেটা জারিত হয় সেটা হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এছাড়া ফ্যাটি অ্যাসিডও সামান্য পরিমাণে জারিত হয়, ঠিক আছে, মানে গ্লাইকোলাইসিসের জন্য আর কি। তো যাই হোক, প্রধানত যেহেতু শর্করা হয়, হ্যাঁ, এবং বলতে পারো যে গ্লুকোজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, ওখান থেকে শ্বসন শুরু হয়, ঠিক আছে। তো গ্লাইকোলাইসিস, হ্যাঁ, লাইসিস মানে তোমরা জানো যে ভেঙে যাওয়া, হ্যাঁ, আর এটা গ্লুকোলাইসিস বললে বোধহয় আরও মনে রাখার সুবিধা হতো। হ্যাঁ, যাই হোক, তো গ্লুকোজটা যখন ভেঙে যায়, হ্যাঁ, সেইটা হচ্ছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ, তো গ্লুকোজ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, এবার এই পাইরুভিক অ্যাসিড এরপরে গ্লুকোজের পর, আমি কেন তখন তোমাদের বললাম যে মোটের উপর তোমরা 3টে পর্যায়ে ধরতে পারো, তার কারণ হচ্ছে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র এই দুটোর মাঝে আর একটা পর্যায়ে আসে যেটাকে বলা হয় ট্রানজিশন স্টেজ বা লিঙ্কড রিয়াকশন। হ্যাঁ, ট্রানজিশন মানে তোমরা বুঝতেই পারছো কোনো একটার মাঝামাঝি পরিস্থিতি, আর লিঙ্কড মানে এমন একটা রিয়াকশন যে কিনা গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, এই দুটোর মধ্যে একটা লিঙ্ক রাখছে, এই জন্য এটাকে লিঙ্কড রিয়াকশনও বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আর আরও একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বলা হয়, তার কারণ পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে এটা তৈরি হতে গিয়ে একটা কার্বন ডাই অক্সাইড এর অণু বেরিয়ে যায়, যেটা পরে বলছি, সেই পর্যায়ে আসছি। যাই হোক, তো প্রথম পর্যায়ে হচ্ছে গ্লাইকোলাইসিস, যেখানে কিনা গ্লুকোজ থেকে, প্রধানত গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আর তারপরে যে লিঙ্কড রিয়াকশন বা ট্রানজিশনাল স্টেজ, সেই সময় 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আবার 1 অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এবং কোষস্থ কোএনজাইম সেটা আসে, কোএনজাইম এ, এই জন্য এটাকে কোআ লেখা হয়। হ্যাঁ, কোএনজাইম এ, সেটা যুক্ত হয়ে অ্যাসিটাইল কোএ তৈরি করে, ঠিক আছে। তারপরেই হচ্ছে ক্রেবস চক্র, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, এবং তারপরে হচ্ছে প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, এখানে দেখো গ্লাইকোলাইসিসের যে থেকে যে লিঙ্কড রিয়াকশন সেই পর্যন্ত এখানটা দেখানো রয়েছে। আচ্ছা,
আমি এখানটায় গ্লুকোজের তলায় 6খানা গোল দাগ দিয়েছি। হ্যাঁ, এই গোল দাগগুলো হচ্ছে কার্বনকে বুঝিয়েছি। হ্যাঁ, এতগুলো কার্বন রয়েছে, এমন নয় যে এরকম গোল গোলভাবে এইভাবে থাকে। হ্যাঁ, তো এটা একদম সম্পূর্ণভাবে একটা কি বলবো, এটা বলতে পারো এটা সৃজনশীল একটা ব্যাখ্যা। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্ট আর কি এটাকে বোঝাবার জন্য এটা এরকম দিয়েছি। দেখো 6খানা কার্বনের মলিকুল। ঠিক আছে, এবার সেইখান থেকে গ্লাইকোলাইসিস হয়ে 2 অণু পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং সেই 2 কেন হচ্ছে, 2 অণু কেন হচ্ছে, কারণ গ্লুকোজের 6টা কার্বন এখানে এসে 3টে কার্বনে ঠেকছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটার মধ্যে 3টে করে কার্বন, তাই জন্যে 2 অণু পাইরুভেট আমরা এখান থেকে পেয়ে যাই। হ্যাঁ, এইবার দেখো এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে এইটা পর্যন্ত আসতে গিয়ে হ্যাঁ কি হয়, একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। হ্যাঁ, আর কোষস্থিত কোএনজাইম এ সেটা এসে জুড়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এই যে যৌগটা এইটা বিজারিত হয়ে যায় এবং NADH+H+ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আচ্ছা এই যে পুরো ঘটনাটা এইটা একটু বলে নিই। এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, এইবার এই অ্যাসিটাইল এবং এই গ্লাইকোলাইসিসের যে পর্যায়গুলো তার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন নেই, মানে ওটা অক্সিজেন নিরপেক্ষ, ওটা ওইভাবে হবে। হ্যাঁ, আচ্ছা, সাইটোপ্লাজমে এইবার এই অ্যাসিটাইল কোয়ে যখন ফর্ম করে গেল, এবার কোষের মধ্যে যখন মাইটোকন্ড্রিয়া আছে, হ্যাঁ, যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, ক্রেবস চক্র হবে না। হ্যাঁ, এরকমও আছে যেমন আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই, তো সেখানে ক্রেবস চক্র হয় না। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এইবার যখন কিনা এটা ফরমেশনটা হয়ে গেল অ্যাসিটাইল কোয়ের মধ্যে দেখো যেহেতু পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, মানে একটা কার্বন বেরিয়ে গেছে, তাহলে কার্বনের মলিকিউল আরও কমে গেল, 3টে থেকে 2টো হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই অ্যাসিটাইল কোয়ে এবার রেডি হয়ে গেছে, এবার এ চলে যাবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। হ্যাঁ, সাইটোপ্লাজম থেকে সে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে যাবে ধাত্রের মধ্যে। মাইটোকন্ড্রিয়ার কোথায়? মাইটোকন্ড্রিয়াটা তোমাদের নিশ্চয়ই ছবিটা মানে তার গঠনটা নিশ্চয়ই মনে আছে, 2টো পর্দা, বাইরের একটা পর্দা আর ভেতরের একটা পর্দা খাঁজযুক্ত, যেটাকে বলা হয় ক্রিস্টি। আগে একটা খাঁজকে উঁচু উঁচু খাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়, এবং ক্রিস্টির ভেতরের যে অংশটা সেটা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। তো সেইখানে এই অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে যায়। আচ্ছা, তো আমরা এবার নেক্সট চলে যাচ্ছি মাইটোকন্ড্রিয়ার ভেতরে, যেখানে অলরেডি কোষের মধ্যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। দেখো তার তলায় 4টে ডট দেওয়া। হ্যাঁ, অর্থাৎ 4টে কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অলরেডি প্রেজেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই যে এই যে ক্রেবস চক্র বলছি, এটা কিন্তু কোনো এটা একটা কনসেপ্ট, এটা একটা ভার্চুয়াল ব্যাপার। হ্যাঁ, যেটা কিনা পরপর ঘটে চলেছে চক্রাকারে। হ্যাঁ, সেই জন্যে এটা চক্রাকারে দেখানো হচ্ছে। এটা যদি মানে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে আবার ফিরে আসে, অর্থাৎ কিনা কোষের মধ্যে বিভিন্ন অন্যান্য জৈব অ্যাসিড তৈরি করার পর পুনরায় এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে ফিরে আসে। হ্যাঁ, এবং এই চক্রাকার ব্যাপারটা ঘটনাটা পর্যায়ক্রমে ঘটতে থাকে, যার জন্য এটাকে চক্র বলা হয়, ক্রেবস চক্র বলা হয়। আদারওয়াইজ যদি ধরো একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট
তৈরি হতো তাহলে জিনিসটা লিনিয়ার পাথ হতো, একটা সরলরেখায় হতো, তাই না? আর যেহেতু এটা আবার ফিরে আসে অক্সালো অ্যাসিডে, সেই জন্যে এটাকে চক্রাকার বলা হয়। এবং এর চক্র কোথাও মানে কোনো এরকম চক্র প্রেজেন্ট থাকে না, এটা হচ্ছে ঘটনাগুলো পরপর ঘটতে থাকে বলে আমরা সেটাকে মানে বিজ্ঞানী ক্রেবস সেটাকে ওইভাবে বর্ণনা করেছিলেন। এবং তারপর থেকে ওই ঘটনাটা যখন কিনা পরপর অনেকগুলো জৈব অ্যাসিড তৈরি হবে সেই ব্যাপারটাকে ক্রেবস চক্র বলা হবে। এবার দেখো তাহলে এইখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অলরেডি কোষের মধ্যে আছে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে অলরেডি রয়েছে। এই অবস্থায় চলে আসলো অ্যাসিটাইল কোয়ে, এবং এই সময় এই কোএনজাইম এর থেকে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার ফলে কি হলো, সাইট্রিক অ্যাসিড তৈরি হলো 6 কার্বনযুক্ত। তাহলে অ্যাসিটাইল কোয়ের 2টো কার্বন আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের 2টো কার্বন, এই 4টে কার্বন মিলে 4 আর 2 6 সাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে এইটা জিনিসটা তৈরি হলো। এই জন্যেই ক্রেবস চক্রকে আমরা প্রথমেই বলেছিলাম যে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয় বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। আচ্ছা, এইবার এই সাইট্রিক অ্যাসিড থেকে দেখা যাচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হয়, সেটাও কিন্তু 6টা কার্বনযুক্ত। এবার আইসোসাইট্রিক অ্যাসিড মানে এই সাইট্রিক অ্যাসিডের আইসোমার এটা। এবার আইসোমার কি, সে আইসোমার হলো দুটো যৌগর মধ্যে কেমিক্যাল ফর্মুলা এক, কিন্তু জাস্ট স্ট্রাকচারাল পজিশনিংটা মানে গঠনগত যে অবস্থানগুলো সেগুলো ডিফারেন্ট, সেগুলো বিভিন্ন হওয়ার ফলে, হ্যাঁ, আলাদা হওয়ার ফলে প্রপার্টিসগুলো আলাদা হয়, ধর্ম যেগুলো থাকে, হ্যাঁ, এই আইসোসাইট্রিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিডের যে ধর্মগুলো থাকবে, ফিজিক্যাল প্রপার্টি বলেও মানে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এগুলো একটু আলাদা হবে। হ্যাঁ, তো এটা আইসোমার, হ্যাঁ, সাইট্রিক অ্যাসিডের আইসোমার। তো সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো, সেটারও যথারীতি 6 কার্বনযুক্ত। আচ্ছা, এইবার দেখো এইখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, ফলে যেটা তৈরি হলো তার নাম হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, এবং যেহেতু একটা কার্বন ডাই অক্সাইড মানে কার্বন বেরিয়ে গেছে, তাহলে কার্বনের সংখ্যা এখানে কমে 5টা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়েতে এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি হতে বা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হতে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এইটা বিজারিত হয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে NADH মানে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড তৈরি করে আর এইচ আয়ন তৈরি করে। আচ্ছা, এই জিনিসটা কি, এটা কোষের মধ্যেই থাকে এবং এর কাজ হচ্ছে ইলেকট্রন বয়ে নিয়ে বেড়ায়, বা হাইড্রোজেন এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায় কোষের মধ্যে, বা ইলেকট্রন বয়ে নিয়ে যায়। এরকম আরও একটা পরে তোমরা জানতে পারবে, ঠিক এই একই ধরনের আরও একটা এরকম ক্যারিয়ার আছে। আচ্ছা, এইবার আলফা গ্লুটারেটটা হচ্ছে এস্টার, আর গ্লুটারিক অ্যাসিড বলা যেতে পারে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড মানে 5 কার্বন যুক্ত, সেইটা থেকে আরও একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল এবং কোএনজাইম যেটা বেরিয়ে গেছিল সেটা যুক্ত হলো। হ্যাঁ, হয়ে কি তৈরি হলো, সাকসিনাইল কোএনজাইম। এবার দেখো, যেহেতু আর একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, তাই জন্যে কার্বনের সংখ্যা কিন্তু 4টে হয়ে গেছে, 5টা থেকে 4টে হয়ে গেছে। হ্যাঁ, আর এই পর্যায়েতেও ঠিক ওই একইভাবে NAD+ থেকে NADH আবার সেটা বিজারিত হচ্ছে হাইড্রোজেন দ্বারা দিয়ে NADH আর H+ তৈরি করছে। ঠিক আছে? আচ্ছা, এবার সাকসিনাইল কোয়ে থেকে
কোএনজাইমটা বেরিয়ে গেল, ফলত সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, সাকসিনেট মানে ওর এস্টার আর কি। হ্যাঁ, তো দেখো এর মধ্যে কোনো কার্বন ডাই অক্সাইড বেরোয়নি। হ্যাঁ, যার ফলে কার্বনের সংখ্যা কিন্তু কমেনি এরপর থেকে। আর ওদিকে দেখো আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, সেখানেও 4টেই আছে, 4টে কার্বন রয়েছে। তাহলে সাকসিনেটেও 4টে আর ওখানেও 4টে, তার মানে বাদ বাকি আর কিন্তু কার্বন ডাই অক্সাইড বেরোবে না, কারণ কার্বন আর কমবে না তো, তাই না? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেলেই তাহলে কার্বন কমে যাবে। তাই কার্বন যেহেতু আর কমছে না, কার্বনের সংখ্যা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে 4টেই যেহেতু, তাই জন্য সাকসিনেট থেকে পর্যায়ক্রমে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পর্যন্ত যে যাবে, তখন কিন্তু আর কার্বন ডাই অক্সাইড বেরোবে না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময় হয়ে যায়, সেইটা হচ্ছে কোষের মধ্যে একটা যৌগ থাকে যেটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। হ্যাঁ, সেইটা ইনঅর্গ্যানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয় এবং উচ্চতর শক্তিযুক্ত, এটার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। হ্যাঁ, যেটাকে এটিপি বলা হয় বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাকচুয়ালি এই সময় এখানে জিডিপি সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যোগ হয়ে জিটিপি তৈরি হয়। হ্যাঁ, সেটা হচ্ছে গুয়ানোসিন ডাইফসফেট থেকে গুয়ানোসিন ট্রাইফসফেট হয়, কিন্তু দুটো একদম এক। সেই জন্যে তোমরা যেহেতু এটিপিটাই মানে খুব কি বলবো, মানে ওটার সঙ্গে অভ্যস্ত আর কি, যেহেতু তোমরা পড়েছো এটিপি শক্তি সম্পন্ন অণু, হ্যাঁ, যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে, সেই জন্য আমি এটা লিখেছি। কিন্তু অ্যাকচুয়ালি এখানটা এই জায়গাটা জিডিপি তৈরি হয়, মানে জিডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যোগ হয়ে, হ্যাঁ, অজৈব ফসফেট যোগ হয়ে জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হয়। আবার মানে এটিপিও তৈরি হয়। হ্যাঁ, এই সময় এটিপিও তৈরি হয়। আচ্ছা, মানে জিডিপি থেকেও এটিপি হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে সাকসিনেট থেকে দেখো ফিউমারিক অ্যাসিড, হ্যাঁ, বা ফিউমারেটও বলতে পারো এস্টার হিসেবে, ফিউমারিক অ্যাসিড। এবার দেখো তোমাদের একটু আগে বলছিলাম না যে ঠিক এনএডির মতো আর একটা তোমরা জানতে পারবে, সেইটা হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন নিউক্লিওটাইড। হ্যাঁ, ওখানে আমরা কি পড়েছিলাম? নিকোটিনামাইড অ্যাডেনিন নিউক্লিওটাইড, এখানে হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন নিউক্লিওটাইড। হ্যাঁ, এটাও কোষের মধ্যে এই একই কাজ করে। ও যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় হাইড্রোজেন বয়ে নিয়ে যায় বা ইলেকট্রন বয়ে নিয়ে যায়, সেইটা এই কাজটা এফএডি করে। হ্যাঁ, তো এফএডি এখানটায় বিজারিত হয়ে FADH2 তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, এবার ফিউমারিক অ্যাসিডের সঙ্গে জল এসে, একটা জলের অণু এসে মেলে এবং ফলত ম্যালিক অ্যাসিড তৈরি হয়। ম্যালিক অ্যাসিড বা ম্যালেটও বলতে পারো এস্টার হিসেবে, আর ম্যালিক অ্যাসিড, হ্যাঁ, তৈরি হয়। দেখো এবারে কোথাও কোনো কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে না, যার ফলে কার্বনের সংখ্যা ওই 4টেই রয়ে গেছে। এবার এখান থেকে ম্যালিক অ্যাসিড থেকে আবারও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, যে পর্যায়ে কিনা এনএডি থেকে আবার NADH তৈরি হচ্ছে। ঠিক আছে, বিজারিত হচ্ছে, মানে এনএডিটা বিজারিত হচ্ছে। তাহলে দেখো পুরো জিনিসটা আবার চক্রাকারে চলে এসেছে। হ্যাঁ, তাহলে প্রথম দেখো আমরা এই অ্যাসিটাইল কোয়ে, আমার পয়েন্টারটা যেখানটা এখন, এই অ্যাসিটাইল কোয়ে এটা আমরা পেয়েছিলাম লিঙ্কড রিয়াকশন থেকে। হ্যাঁ, তাহলে আমি আরেকটু বলি, আরও একটু পিছিয়ে যাই। গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম। হ্যাঁ, দু অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম। দাঁড়াও, পয়েন্টারটা কোথায়? হ্যাঁ, 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম, যেটা থেকে 1 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল, তাই তো? এবার 2 অণু যে অ্যাসিটিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড যে তৈরি হয়েছিল, তার জন্য দেখো এইটা, এই পুরো যে তোমার
যে ক্রেবস চক্র সেটা সম্পন্ন হলো। হ্যাঁ, এইটা পরপর দুবার হবে, এক অণুর জন্য একবার আর একটা অণুর জন্য আরও একবার। হ্যাঁ, তাহলে পরপর এইটা দুবার এই চক্রাকারে এই জিনিসটা ঘটতে থাকবে। তাহলে এখানে উৎপন্ন কিছু কিছু জিনিস, যেমন ধরো এই যে CO2, হ্যাঁ, CO2 এখানে দুটো বেরোচ্ছে। হ্যাঁ, দুটো যখন বেরোচ্ছে তখন একটা থেকে দুটো, তাহলে দুবার ঘুরলে, দুবার চক্রাকার হলে চারটে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে চারটে কার্বন ডাই অক্সাইডের অণু আমরা পাবো। আর ওদিকে লিঙ্কড রিয়াকশানেও কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছিলো, সেখানেও একটা, তাহলে সেখানেও দুটো ধরলে, মানে সেখানেও যখন দুবার হবে দুটো হবে, তখন মোট মিলে 6টা হয়ে যাবে। হ্যাঁ, 6টা কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, 6টা কার্বন আর কি ব্যালেন্স থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এই দেখো এই NAD যে বিজারিত হচ্ছে এইটা ঘটছে 3 বার। হ্যাঁ, আচ্ছা, তার মানে যখন দুবার ক্রেবস চক্রটা হবে, মানে একবার ক্রেবস চক্র থেকে এই NADটা 3 বার বিচারিত হচ্ছে, তাহলে যখন দুবার হবে ক্রেবস চক্র পরপর ঘুরবে, তখন মানে পরপর পর্যায়ক্রমে সংঘটিত হবে, তখন তাহলে 6বার এই জিনিসটা হবে, 6বার NAD বিচারিত হবে। আর FAD বিচারিত হবে দুবার, কারণ এইখানে তুমি দেখতে পাচ্ছ একবার, তাই তো? তাহলে সেটা যখন × 2 হবে, তাহলে দুবার হবে, FAD বিচারিত হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো ক্রেবস চক্র। হ্যাঁ, মানে এইটাকে এই পরপর এই যে ঘটনাবলী, এই ঘটনাবলীটাকেই বিজ্ঞানী ক্রেবসের নাম অনুসারে ক্রেবস চক্র বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো এখানে একটা টেবিল আছে, টেবিলটার মধ্যে একদিকে আছে ব্যবহৃত উপাদান এবং তার থেকে প্রাপ্ত উপাদান, অর্থাৎ কিনা যে ক্রেবস চক্রের মধ্যে আমরা যা যা ব্যবহার করলাম এবং তার থেকে যা যা পেলাম। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমেই হচ্ছে ব্যবহার কি করলাম, 2 অণু অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, অর্থাৎ কিনা লিঙ্কড রিয়াকশানে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য, 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল, এবং তার একটা অ্যাসিটাইল কোয়ে অণুর জন্য একটা ক্রেবস চক্রের যে পর্যায়ক্রমিক ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তো তার থেকে আমরা 2 অণু অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাচ্ছি। ঠিক আছে? 6 অণু ব্যবহার করছি NAD, যেটা বিজারিত হয়ে 6 অণু NADH এবং 6H তৈরি হচ্ছে। আচ্ছা, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একটু আগে যেটা বলছিলাম যে এই যে NAD 3 বার, এই যে এখানে একবার, এখানে একবার, এইখানে একবার, এই 3 বার একটা অ্যাসিটাইল কোয়ে থেকে, এই 3 বার যখন হয়েছে, তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে 6টা হবে। তাহলে 6 অণু NAD থেকে আমরা পাচ্ছি, সেটা বিজারিত হয়ে বিজারিত NAD পাচ্ছি, NADH, হ্যাঁ, এবং H+ পাচ্ছি। আর আগে আবার চলে যাচ্ছি, একটা অ্যাসিটাইল কোয়ের জন্য একবার FAD বিজারিত হচ্ছে, সুতরাং আমরা এখানে 2 অণু অ্যাসিটাইল কোয়ের জন্য 2 অণু FAD ব্যবহার করব, যার থেকে আমরা পাবো FADH2, অর্থাৎ কিনা বিজারিত অবস্থায় 2 অণু বিজারিত অবস্থায় পাবো। আচ্ছা, 2 অণু GDP মনে করে দেখো, এই যে বিক্রিয়াটা যেটা তোমাদের বলেছিলাম ADP হিসেবে আমি দেখিয়েছি, এটা অ্যাকচুয়ালি GDP, হ্যাঁ, বা গুয়ানোসিন ডাইফসফেট। হ্যাঁ, সেইটা 2 অণু ব্যবহার করে তার সঙ্গে 2 অণু ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যোগ হয়ে 2 অণু GTP বা 2 অণু ATP তৈরি করে। ঠিক আছে? তাহলে এই হলো ক্রেবস চক্রের মধ্যে কি আমরা আমরা ব্যবহৃত হতে দেখেছি, এবং তার থেকে কি জৈব উপাদান উৎপন্ন হতে দেখলাম, সেটা
তার হিসেবটা এখানে আমরা পেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রেবস চক্র যে ঘটে তার ইম্পর্টেন্সটা কি, তার সে যে যখন হয় তার গুরুত্বটা কি। হ্যাঁ, প্রথমেই দেখো যে সমস্ত শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, আগেই বলেছিলাম যে প্রধানত শর্করা, কিন্তু তার ছাড়াও ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের জারণের একটা সাধারণ পথ হচ্ছে ক্রেবস চক্র। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে একটা গ্লুকোজ অণু থেকে ক্রেবস চক্রের মধ্যে 20 অণু এটিপি উৎপন্ন হয়। কিন্তু এমনিতে তো তোমরা জানো শ্বসনে 30 বা 32 অণু এটিপি তৈরি হয়, কিন্তু ক্রেবস চক্র থেকে 20 অণু তৈরি হয়, 20 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে নাইট্রোজেন যে বিপাক, সেই তার সঙ্গে যে যোগসূত্র, সেটা কিন্তু ক্রেবস চক্র একটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, ক্রেবস চক্রের মধ্যে যে সাকসিনাইল কোয়ে তৈরি হয়, সেই সাকসিনাইল কোয়ে ক্লোরোফিল, মানে বিভিন্ন রকম রঞ্জকাকে, হিমোগ্লোবিন, সাইটোক্রোম, এগুলো তৈরি করে, সংশ্লেষ করে। আচ্ছা, অ্যামফিবোলিক পাথ মানে হচ্ছে, অ্যামফি কথাটা তোমরা জানো যে অ্যামফিবিয়ান তোমরা পড়েছো না? অ্যামফিবিয়ান মানে যে জলেও থাকে, আবার জীবনের কোনো একটা পর্যায়ে জলেও কাটায়, আবার পরে স্থলেও থাকে। তো ঠিক সেরকম আমরা জানি যে ক্রেবস চক্র যে জৈবনিক প্রক্রিয়ার একটা অংশ, সেটা হচ্ছে শ্বসন, তাই তো? এবং সেই শ্বসনটা আমরা জানি যে অপচিতিমূলক, মানে যেখানে কিনা জীবের শুষ্ক ওজন হ্রাস পায়, তাই তো? এবং কোনো একটা শ্বসন বস্তু ভেঙে তার থেকে আরও অনেকগুলো যৌগ তৈরি হয়। হ্যাঁ, তো সেইটাকে এই জন্যে বলা হয়, যেহেতু শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, অপচিতিমূলক বিক্রিয়া বলা হয়। কিন্তু ক্রেবস চক্র অপচিতিমূলক বিক্রিয়া হওয়া সত্ত্বেও ক্রেবস চক্রের মধ্যে উৎপাদিত বা উৎপন্ন হয়েছে এরকম অনেক জৈব যৌগ যেগুলো আবার উপচিতিমূলক বিক্রিয়া করে। হ্যাঁ, সেই জন্যে একে অ্যামফিবোলিক পাথ বলা হয়, মানে দুটোই এর মধ্যে দেখা যায়। হ্যাঁ, উপচিতিমূলক কিছুটা এর আঙ্গিক থাকে, আবার অপচিতিমূলক আঙ্গিকও এর থাকে। আচ্ছা, এর থেকে ক্রেবস চক্র থেকে যে জৈব অ্যাসিডগুলো তৈরি হয়, সেইগুলো আবার অন্য যে জৈব অ্যাসিডের যে বিপাক, সেই বিপাকে অংশগ্রহণ করে, নানান রকম বিপাক ক্রিয়াবলী হয়, সেটাতে অংশগ্রহণ করে। হ্যাঁ, আচ্ছা, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পিরিমিডিন, অ্যালকালয়েড, এইসব যৌগ গঠন করে। হ্যাঁ, তাহলে এই হলো ক্রেবস চক্রের গুরুত্ব। মানে ক্রেবস চক্র এতগুলো জিনিস, মানে ক্রেবস চক্রের মধ্যে যা যা উৎপাদিত হয় বা যা যা ঘটে, সেইগুলো এতগুলো তার গুরুত্ব রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আবার একটু বুঝে নিই যে ক্রেবস চক্র হচ্ছে শ্বসন, এই জৈবনিক পর্যায়টার, এই জৈবনিক প্রক্রিয়াটার দ্বিতীয় পর্যায়। হ্যাঁ, এবং ক্রেবস চক্র হলো এমন একটা প্রক্রিয়া বা এমন একটা চক্রাকার পর্যায়ক্রম ঘটনা বলি, যেটার মধ্যে দিয়ে কিনা দুঅণু অ্যাসিটাইল কোয়ে বলে একটি জৈব যৌগ, যেটা কোষের মধ্যেই উৎপাদিত হয়, সেইটা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, অনেকগুলো চক্রাকার পথে আর কি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, হ্যাঁ, জল খানিকটা হয়, এবং প্রচুর জৈব অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে শক্তি উৎপাদিত হয়। হ্যাঁ, সেইটা হচ্ছে ক্রেবস চক্র বলা হয়, তাকে বলা হয় ক্রেবস চক্র। হ্যাঁ, এবার সেটা আমরা দেখলাম যে কতগুলো জৈব যৌগ তৈরি হয়, এবং প্রথম যে জৈব যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এবং সেই অনুযায়ী একে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়।
বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। এবং তারপরে দেখা যাচ্ছে ওটা ক্রমাগত কার্বন ডাই অক্সাইড বেরোনোর জন্য কার্বনের সংখ্যা কমে যে কোষের মধ্যে যে যৌগটা অলরেডি প্রেজেন্ট ছিল সেই যৌগটাতে আবার সেটা তৈরি করে দিল। হ্যাঁ, এই যে একটা চক্রাকার পথ, সেটাই হচ্ছে ক্রেবস চক্র। ঠিক আছে।